যাকে স্ত্রী নকরের থেকেও নিচু বলেছিল। সেই পরের দিন 7টা কালো এসইউভি নিয়ে আসল মালিক হয়ে ফিরে এলো। আর তারপর যা হলো বন্ধুরা। রাত 8টা বাজে। ওশান স্টার ফাইন্যান্সের রিসেপশনের কাছে বসে একটা ছেলে শেষ ফাইল বন্ধ করছিল। নাম রাকেশ মালহোত্রা, পদ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। স্যালারি এতটাই যে মুম্বাইয়ে ছোট একটা ঘরের ভাড়া, লোকাল ট্রেনের পাস আর মাসের শেষ সপ্তাহে নুডলস খেয়ে কোনো মতে চলে যায়। কিন্তু যে কথা কেউ জানত না সেটা হলো এই শান্ত ছেলেটাই আসলে ভারতের সবচেয়ে বড় বিজনেস গ্রুপ মালহোত্রা ইন্ডাস্ট্রিজের মালিক অমিত মালহোত্রার ছেলে। এক রাতে তার বাবা তাকে নিজের কেবিনে ডেকেছিলেন। রাকেশ, তুমি জীবনে সারাক্ষণ মালাই খেয়েছ, কিন্তু আসল দুধের স্বাদ জানো না। তুমি অফিস দেখেছ, কিন্তু অফিসের নিচে কাজ করা মানুষদের জীবন দেখনি। যদি আমার সাম্রাজ্য সামলাতে চাও তাহলে প্রথমে নিজের নাম ছাড়া একজন সাধারণ কর্মচারী হয়ে বাঁচতে শেখো। শর্ত ছিল স্পষ্ট। 6 মাস পর্যন্ত নিজের আসল নাম লুকিয়ে কোথাও ছোট চাকরি করতে হবে, ভাড়ার ঘরে থাকতে হবে এবং কাউকে বলা যাবে না সে কোন ঘর থেকে এসেছে। রাকেশ কোনো বিতর্ক না করে রাজি হয়ে গিয়েছিল। সে দামি স্যুটের বদলে সাধারণ শার্ট পরে নিয়েছিল। বিলাসবহুল ঘরের বদলে একটা ছোট্ট ভাড়ার ঘর নিয়েছিল, যেখানে পাখাটাও মাঝে মাঝে হাঁপাতে থাকত। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, রিজেক্ট হয়েছে। শেষে ওশান স্টার ফাইন্যান্সে ছোট্ট একটা পোস্ট পেয়েছে, জুনিয়র স্টাফ। কেউ নামে ডাকে না, শুধু রাকেশ বা ফাইলওয়ালা। ধীরে ধীরে সে সব কিছু দেখতে শুরু করল। কিচেনে চা বানানো লোকটার ক্লান্তি, সিকিউরিটি গার্ডের চুপচাপ হাসি, অফিস বয়কে ধমক খেয়েও জি স্যার বলার বাধ্যতা। তার মনে হল ওপরের চাকচিক্যের চেয়ে অনেক বেশি সত্যি নিচে কাজ করা মানুষদের মুখে লুকিয়ে থাকে। এই অফিসের মালিক ছিলেন রঘুবীর মেহরা। কঠোর কিন্তু মন থেকে সৎ মানুষ। অনেকদিন তিনি দূর থেকে দেখেছেন এই ছেলে না চুরি করে না চালাকি। কোম্পানির পেনও পকেটে রাখার আগে 3বার ভাবে। একদিন সন্ধ্যায় যখন সবাই চলে যাচ্ছিল, গ্রাউন্ড ফ্লোরে এক ক্লায়েন্টের ওয়ালেট পড়ে গেল। নোটে ভর্তি পার্স এক কোণে পড়েছিল। অনেকে পাশ দিয়ে গেল, কারো চোখ পড়ল, কেউ উপেক্ষা করল, কিন্তু রাকেশ পার্স তুলে নিল। রিসেপশনের সিসিটিভি দেখে ক্লায়েন্টের ছবি মিলিয়ে দৌড়ে তার পিছনে গেল। ক্লায়েন্ট অবাক হয়ে বললেন, তুমি চাইলে এই টাকা রেখে দিতে পারতে। রাকেশ শুধু হাসল। স্যার, টাকা রাখার আগে রাতে আয়নায় মুখ দেখব কিভাবে? এসব রঘুবীর মেহরা উপরের কেবিন থেকে দেখছিলেন। সেদিন তিনি প্রথমবার রাকেশকে নিজের কেবিনে ডাকলেন। তোমার নাম রাকেশ স্যার? ঘর কোথায়? বাস স্যার, একটা ছোট্ট ঘর আছে অন্ধরির দিকে, বাকি সব ভগবানের ঘর। রঘুবীর তার সাদাসিধে উত্তরে একটা অদ্ভুত গভীরতা অনুভব করলেন। দিন যেতে লাগল। মাঝে মাঝে তিনি রাকেশকে চায়ে ডাকতেন, জিজ্ঞাসা করতেন, তুমি আর কি স্বপ্ন দেখো? রাকেশ হেসে বলত, স্যার, স্বপ্ন এতটুকুই যে সন্ধ্যায় মনে হয় দিনটা বেকার যায়নি। রঘুবীর সবচেয়ে বড় চিন্তা ছিল তার মেয়ে অনন্যা মেহরা। পড়াশোনা করা, সুন্দরী, স্মার্ট, কিন্তু ভিতরে খুব অহংকারী। তার মনে হতো যার কাছে দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক আর ইংরেজি অ্যাকসেন্ট নেই, সে জীবনে কিছুই না। রঘুবীরের ভয় ছিল কোথাও সে এমন কাউকে বিয়ে না করে ফেলে যে শুধু তার টাকা দেখছে। একদিন তিনি পুরনো বন্ধুকে বললেন, আমার মেয়ের জন্য এমন ছেলে চাই যে নিজে ছোট জায়গা থেকে উঠে এসেছে, সৎ, পরিশ্রমী, যে তাকে মাটিতে নামিয়ে আনবে, উড়িয়ে নয়। কয়েকদিন পর তার চোখ পড়ল নিজের অফিসেই ঘুরে বেড়ানো রাকেশের উপর। না দামি পারফিউম, না ব্র্যান্ডেড ঘুড়ি, কিন্তু কথা বলার সময় চোখে একটা সত্যটা যা টাকা দিয়ে কেনা যায় না। অনেক ভেবে এক সন্ধ্যায় হঠাৎ বললেন, রাকেশ, তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর সৎভাবে দিতে হবে। জি স্যার। যদি আমি বলি আমার ঘরের জন্য একটা ছেলে চাই আর আমি তোমাকে আমার মেয়ের স্বামী বানাতে চাই, তাহলে? রাকেশের হাত থেকে কাপ প্রায় পড়ে যাচ্ছিল। হৃৎপিণ্ড জোরে ধুকপুক করতে লাগল। সে সত্যি বলতে চাইছিল সে আসলে কে, কিন্তু বাবার শর্ত কানে বাজতে লাগল। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমার পরিচয় শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। কয়েক সেকেন্ড চুপ থেকে সে আসতে বলল, স্যার, আমি আপনার যোগ্য নই, কিন্তু আপনি যদি মনে করেন আমি আপনার মেয়ের সম্মান রাখতে পারব, তাহলে আমি না বলব না। এখান থেকেই সব শুরু হল। বিয়েটা খুব সাধারণ হয়েছিল। রঘুবীর যতটা চেয়েছিলেন ততটা ধুমধাম হয়নি, কারণ অনন্যা আর তার মা রীতা মেহরা স্পষ্ট বলে দিয়েছিলেন, আমরা কোনো জুনিয়র স্টাফের সঙ্গে দেখানো করব না, সমাজ কি বলবে? বিয়ের পর রাকেশ মেহরা ভিলায় এলো, কিন্তু জামাই হয়ে নয়, যেন বাড়িতে একটা অতিরিক্ত নৌকর এসেছে। প্রথম রাতে সে অনন্যার ঘরের দরজায় পৌঁছাল।
মনে হালকা ঘাবড়ে যাওয়া, একটু আশা, একটু ভালোবাসাও। অনন্যা দরজা জোরে ধরে ফেলল, চোখে ঘৃণা। শোনো রাকেশ, এই বিয়ে আমার কাছে শুধু পাপার জয়। আমার চোখে তুমি আজও সেই একই ছোট্ট কর্মচারী যে স্টাফ এরিয়া থেকে চা নিয়ে আসে। আমার ঘরে ঢোকার চেষ্টা করো না, তোমার জায়গা স্টোর রুম। সে আলমারি থেকে পুরনো চাদর বালিশ বের করে মেঝেতে ছুঁড়ে ফেলল। এই নাও, আজ থেকে এখানেই ঘুমোবে। আর হ্যাঁ, সকালে তাড়াতাড়ি উঠবে, বাড়ির কাজও অনেক। রাতে ধুলোয় ভরা স্টোর রুমে মেঝেতে শুয়ে রাকেশ ছাদের দিকে তাকিয়ে রইল। ওপরে ঝোলানো পুরনো পাখার ঘুরতে থাকা ছায়া, বাইরে থেকে আসা দূরের ট্রাফিকের আওয়াজ, আর মাঝখানে তার মনের একটাই প্রশ্ন, সত্যিই কি মানুষের দাম শুধু তার স্যালারি দিয়ে ঠিক হয়? সে চোখ বন্ধ করল, বাবার মুখ মনে পড়ল। ধৈর্য ধরো বেটা, আগুনে পুড়েই আসল সোনা চকচক করে। রাকেশ নিজের কাছে প্রতিজ্ঞা করল, আমি এখন চুপ থাকব, কিন্তু যদি একদিন কেউ আমার সম্মানের শেষ সীমা অতিক্রম করে, তাহলে আমিও নিজেকে আর থামাব না। সকাল ৫টা বাজে, মেহেরা ভিলায় কিচেনের লাইট জ্বলে উঠল। দরজায় দাঁড়িয়ে রাকেশ আসতে বলল, ম্যাডাম, চা বানিয়ে দেব? অনন্যা সেখানেই ছিল, তাজা মেকআপ, দামি পারফিউম আর মুখে সেই অহংকার। সে ফিরেও তাকাল না। বানাও, আর হ্যাঁ, চা স্ট্রং হতে হবে। যাওয়ার সময় ফ্লোরও পরিষ্কার করে দিও, মামি গণ্ডগোল পছন্দ করেন না। রাকেশ চুপ রইল। এই অপমান এখন তার দৈনন্দিন জীবন হয়ে গেছে। কিচেন পরিষ্কার করে বাইরে এলো, তখনই ঘরে আওয়াজ উঠল, রাকেশ। রীতা মেহরা, শাশুড়ি, বাইরে এলেন। হাতে তার হিল, যেটা ভেঙে গেছে। এটা দেখো, আমার স্যান্ডেল ভেঙে গেছে, তুমি ঠিক করিয়ে দিও। এখানে সব কাজ করতে হবে, জামাই নও, কর। রাকেশ স্যান্ডেল নিল। এক মুহূর্ত মনে হলো সে ফেটে পড়বে, কিন্তু সে শান্ত রইল। জি ম্যাডাম, এক্ষুনি ঠিক করিয়ে লিচ্ছি। সন্ধ্যায় অনন্যা অফিস থেকে ফিরল। দেখল ডাইনিং টেবিলে তার জন্য গরম খাবার রাখা। রাকেশ কিছু না বলে খাবার পরিবেশন করছিল। অনন্যা তিরস্কার করে বলল, মেহেরবানি দেখিও না, তোমার হাতের কিছু আমার চাই না। আমার লাইফে তুমি জিরো, বুঝলে? রাকেশ আস্তে বলল, আমি আপনার সম্মান করি, আপনি যা বলবেন তাই করব। অনন্যা হেসে উঠল, ইস, তোমার অকাতি কি রাকেশ? তুমি আমার নামের লায়কও নও। তোমার ঘর স্টোর রুম, তোমার কাজ অর্ডার আনা, আর তোমার আওয়াজ শুধু তখনই যখন আমি বলবো। রাকেশ সেই রাতেও সেই তেড়া স্টোর রুমে ঘুমাল। কিন্তু আজ তার ঘুম কম, চিন্তা বেশি। সত্যি কি আমি ভুল জায়গায় আছি, না এই ঘরই মানবতা থেকে খালি? পরের সকালে অফিসে নতুন ড্রামা শুরু হল। রঘুবীর মেহরা বোর্ড মিটিংয়ে ছিলেন, আর অনন্যা তার কেবিনে করণের সঙ্গে হাসছিল। করণ অরোরা, কোম্পানির স্মার্ট এবং ধনী পার্টনার। করণ বলল, অনন্যা, তোমার চয়েস দারুণ। এত সুন্দরী মেয়ের স্বামী এত সাধারণ। তুমি সত্যি তার সঙ্গে বিয়ে করেছ, না পাপার জিদ ছিল? অনন্যা হেসে বলল, ড্যাড পাগল হয়ে গিয়েছিলেন করণ। ভেবেছিলেন রাকেশের মতো সোজা ছেলে আমাকে সামলাতে পারবে। আমি তো প্রথম দিনই বলে দিয়েছি, আমার জীবনে ঢুকো না। করণ হেসে জিজ্ঞাসা করল, আর সে মেনে নিল? অনন্যা চায়ের চুমুক দিয়ে বলল, হ্যাঁ, বুঝে গেছে সে আমার লেভেলের নয়। সে তো বাড়ির ফ্রি ওয়ার্কার। বাইরে করিডোরে নিঃশব্দে রাকেশ ফাইল হাতে দাঁড়িয়েছিল, তার হাত কাঁপছিল। এসব শুনে হৃদয় ভেঙে গেল, কিন্তু মুখ একই, শান্ত, সংযত। প্রায় 10 সেকেন্ড দরজার বাইরে দাঁড়িয়ে রইল, তারপর ভিতরে গেল। ম্যাডাম, এই ফাইলগুলো যা আপনি চেয়েছিলেন। অনন্যা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে করণের সামনে তার আত্মসম্মান ভাঙার জন্য বলল, রাকেশ, তুমি নর্মাল স্টাফ। ঘরে ঢোকার আগে নক করতে শেখো। এটা আমাদের ক্লাসের রুম, তোমার নয়। করণ হালকা হেসে দমিয়ে দিল, কোনো ব্যাপার না, ছোট মানুষ, শিখে নেবে ধীরে ধীরে। রাকেশ চুপচাপ বেরিয়ে গেল, কিন্তু আজ তার মনে কিছু বদলে গেছে। যেটা 6 মাস ধরে ঘুমিয়েছিল, সেটা জেগে উঠছে। পরের রাতে বাড়ির পরিবেশ আরও বিষাক্ত হয়ে উঠল। অনন্যা টিভির সামনে বলল, রাকেশ, পানি নিয়ে এসো। রাকেশ পানি নিয়ে এলে সে রেগে বলল, এত দেরি কেন? তুমি সব কাজে লেট করো, তোমার মতো লোক শুধু অর্ডার শোনার যোগ্য। রাকেশ আসতে বলল, আমি ওপরে স্টোর রুমে আপনার জিনিস সাজাচ্ছিলাম। অনন্যা চিৎকার করে উঠল, আমার ঘরে ঢুকো না, তোমার গন্ধে আমার ঘর নষ্ট হয়ে যাবে। রীতা মেহরা যোগ করে বললেন, কাল সকাল থেকে কিচেনও তুমি দেখবে। আর হ্যাঁ, দরজা বন্ধ করে ঘুমো, কোথাও চুরি চামারির অভ্যাস না হয়ে যায়। রাকেশ প্রথমবার থামল, তার চোখে কিছু গভীর ভেঙে পড়ছিল, কিন্তু সে তবু নরম গলায় বলল, আপনি যা বলবেন ম্যাডাম। যখন সবাই ঘুমিয়ে পড়ল,
রাকেশ একা স্টোর রুমে বসে রইল। পাখা ধীরে ধীরে ঘুরছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, এটা কি সেই সম্মান যা আমি সবাইকে দিই, কিন্তু বদলে কিছু পাই না। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে এলো, কিন্তু মন সারা রাত জেগে রইল। পরের সকালে সূর্য উঠতেই রাকেশ ঘুম ভাঙা মুখে গেট দিয়ে বেরোল। কাঁধে একটা সস্তা ব্যাগ ঝোলানো, যেন রোজ অফিস যাচ্ছে। কিন্তু আজ তার পায়ে একটা অদ্ভুত তেজ ছিল। মুখ শান্ত, কিন্তু চোখের ভিতরে ঝড় চলছিল। কোম্পানিতে পৌঁছে সেই রোজকার পরিবেশ। কেউ তাকে দেখেও না, কেউ নামে ডাকে না, শুধু ওই ছোটু, এটা ধর, আরে ইয়ার, এই ফাইল নিচে দিয়ে আয়, চা নিয়ে এসো। রাকেশ শুধু হাসে। তার হাসি নকল নয়, সে নিজেকে মনে করিয়ে দিচ্ছিল, আর একটু ধৈর্য, এখনও সময় আসেনি। দুপুরের দিকে সে দেখল অনন্যা আর করণ কনফারেন্স রুমে একসঙ্গে বসে হাসছে, গল্প করছে। দুজনের মুখে একটা অদ্ভুত কাছাকাছি ভাব। রাকেশ ফাইল হাতে ধীরে সেদিকে এগোল, কিন্তু ভিতরে যাওয়ার আগেই তাদের কথা কানে এলো। অনন্যা বলল, করণ, তুমি ঠিক বলেছিলে, রাকেশ আমার লায়েক ছিল না। পাপাও নাকি ভেবে তার পক্ষ নিয়ে বসেছিলেন। করণ হেসে বলল, বেবি, তোমার জায়গা কোনো সাধারণ ছেলের কাছে হতেই পারে না। তুমি ক্লাস, আর রাকেশ একটা ছোট্ট কর্মচারীও নয়, শুধু কাজের লোক। অনন্যার মুখে অহংকারী হাসি। আর ভাবো করণ, সে বেচারা আমাকে খুশি করার চেষ্টাও করে, টিফিন বানায়, কিন্তু আমি তাকে বাড়িতে বলতেও পছন্দ করি না যে সে আমার স্বামী। দুজনেই হেসে উঠল। রাকেশ দরজার কাছে দাঁড়িয়েছিল। হৃদয় যেন ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল, চোখ লাল হয়ে গেল, কিন্তু সে দরজা খুলল না। ফাইলটা আস্তে একপাশে রেখে পিছনে ফিরে চলে গেল। লিফটের কাছে দাঁড়িয়ে গভীর শ্বাস নিচ্ছিল। মনে ব্যথা ছিল, কিন্তু মাথায় একটা চিন্তা জন্ম নিচ্ছিল, এখন অনেক হয়েছে। সন্ধে নাগাদ কোম্পানিতে একটা অদ্ভুত টেনশন ছড়িয়ে পড়ল। রাকেশ চুপচাপ ডেস্কে বসেছিল, কিন্তু তার চোখ বারবার ফোনে, যেন কিছুর অপেক্ষায়। প্রায় 7টা বাজে। অফিসের বাইরে কালো কালো এসইউভি থামতে লাগল। গার্ডরা দৌড়ে বাইরে এলো। স্টাফ ভয় পেয়ে গেল। স্যার, অনেক গাড়ি আসছে। কোম্পানিতে ফিসফাস শুরু হলো। ইডির রেড নাকি? কোনো বড় অফিসার এলো? রাকেশ হালকা হাসি লুকিয়ে ব্যাগ তুলে বাইরে বেরিয়ে মেন গেটের দিকে এগোল। হঠাৎ একটা দৃশ্য দেখা গেল যাতে সবার শ্বাস আটকে গেল। 7টা কালো চকচকে এসইউভি একসঙ্গে কোম্পানির বাইরে থামল। গাড়ি থেকে নামল কমান্ডোর মতো বডিগার্ড, কালো গগলস, কালো স্যুট, পুরো প্রফেশনাল টিম। তাদের পিছনে আরেকটা গাড়ি থামল। নম্বর প্লেট দেখে 2-4 জন মোবাইল বের করল। কেউ চমকে বলল, এ তো দেশের টপ কোম্পানির গাড়ি। আর যেই শেষ গাড়ির দরজা খুলল, সবার চোখ কপালে উঠে গেল। গাড়ি থেকে নামল একজন বড় কর্পোরেট অফিসার। লম্বা চেহারা, দামি পোশাক, পিছনে 2 জন বডিগার্ড। সে সোজা রাকেশের দিকে এগিয়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন? অফিসার বলল। হ্যাঁ। রাকেশের গলা খুব শান্ত। সব প্রস্তুত? জি স্যার, সব হয়ে গেছে। কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ, কন্ট্রাক্ট ক্যান্সেল, আর রেড টিম রাস্তায়। স্টাফ হতভম্ব। গার্ডদের পায়ের নিচে মাটি সরে গেল। অনন্যা আর করণ মিটিং রুম থেকে বাইরে এলো। যেই দেখল অফিসার রাকেশের সামনে বাড়িয়ে, দুজনেই স্তম্ভিত। এসব কি? অনন্যা হোঁচট খেয়ে বলল। রাকেশ প্রথমবার তার চোখে চোখ রাখল। না রাগ, না ভয়, শুধু একটা ভয়ঙ্কর শান্তি। এটা শুধু শুরু, সে আস্তে বলল। করণ বলল, আরে তুই তো ছোট্ট স্টাফ ছিলি, তুই আসলে কে? রাকেশ শুধু হালকা হাসল। আর তখনই পিছন থেকে কোম্পানির দেয়াল সাইরেনের আওয়াজে গম গম করে উঠল। ইডির রেড টিম এসে পৌঁছাল। 10 জন অফিসারের টিম কোম্পানিতে ঢুকে পড়ল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনন্যা কাঁপতে লাগল। রাকেশ, এটা মাজাক নাকি? তুমি এমন করতে পারো না। তুমি কে? রাকেশ এক পা এগিয়ে এলো, গলা নিচু, কিন্তু প্রতিটি শব্দ হৃদয় বিদীর্ণ করছে। তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে ছোট কর্মচারী নয়। তার পিছনে দাঁড়ানো অফিসাররা একসঙ্গে বলে উঠল, রাকেশ মালহোত্রা, মালহোত্রা ইন্ডাস্ট্রিজের আসল মালিক। পুরো কোম্পানিতে স্তব্ধতা নেমে এলো। অনন্যার হাত কাঁপতে লাগল। করণের শ্বাস আটকে গেল। স্টাফ একে অপরের মুখ দেখতে লাগল। রাকেশ শেষ লাইন বলল, এখন তোমাদের দুজনকে দেখাবো আসল আওকাত কি হয়। কোম্পানির পুরো বিল্ডিং সাইরেন আর অফিসারে ভরে গেছে। কর্মচারীরা ছুটোছুটি করছে। এই পুরো ঝড়ের মাঝে রাকেশ মালহোত্রা একদম শান্ত দাঁড়িয়ে, যেন সে আগে থেকেই জানত আজকের দিনটা এমনই হবে। অনন্যার শ্বাস দ্রুত হয়ে উঠল। তার মুখের অহংকার ভেঙে গেছে, পা টলছে, চোখে প্রথমবার ভয় দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে রাকেশের কাছে এলো, গলা কাঁপছে। রাকেশ, এসব কেন করছো? তুমি তো একটা সাধারণ কর্মচারী ছিলে, তাহলে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলে কেন? রাকেশ একটা লম্বা গভীর শ্বাস নিল।
তার চোখে সেই ব্যথা জলজল করছে যা মাসের পর মাস জমা হয়েছিল। কারণ আমি দেখতে চেয়েছিলাম মানুষ টাকার থেকে বড় কিনা, এখানে মানবতা দিয়ে। অনন্যা এক মুহূর্ত থামল, তার ঠোঁট কাঁপল। প্লিজ রাকেশ, আমি তোমাকে কখনো বোঝার চেষ্টাই করিনি। আমার ভুল হয়েছে, আমি বদলে যাব। প্লিজ এই রেড থামিয়ে দাও। রাকেশ তার চোখে গভীরভাবে তাকালো। ঘৃণা নেই, শুধু একটা শান্ত আঘাত। অনন্যা, যদি আজ আমি সত্যিই ছোট কর্মচারী হতাম, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করতে? সে চুপ রইল। তার চুপ থাকাই তার উত্তর ছিল। করণ পিছনে সরে যাচ্ছিল, ভয়ে তার পা কাঁপছে। রাকেশ তার দিকে তাকালো। আর তোমার কি মনে হয়েছিল করণ, তুমি আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে এসেও বেঁচে যাবে? করণ হাত জোড় করে বলল, স্যার, আমি মজা করছিলাম, ভুল বোঝাবুঝি হয়েছে। রাকেশের গলা খুব নিচু, কিন্তু এমন যে কারও সাহস হবে না মাঝখানে কথা বলার। ভুল বোঝাবুঝি নয়, চরিত্রের পরিচয় ছিল। তখনই ইডির এক অফিসার এলো। স্যার, সব ডকুমেন্ট, ল্যাপটপ আর ফাইল সিল করা হয়েছে। রোহন কাপুর সহ 7 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। রাকেশ মাথা নাড়লেন। ঠিক আছে, কোম্পানির অধিগ্রহণ শুরু করো। পুরো কোম্পানি স্তব্ধ হয়ে গেল। কর্মচারীরা ফিসফাস করছিল। রাকেশ স্যার আসল মালিক, আমরা কি জানতাম? অনন্যা ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। রাকেশ, আমি তোমাকে কখনো সুযোগ দিইনি। তুমি সবসময় আমার ভালো চেয়েছিলে, আর আমি তোমাকে নিচু দেখিয়েছি। আমি লজ্জিত। রাকেশ প্রথমবার হাসল, কিন্তু সেই হাসি তিতকুটে। কখনো ভেবেছ অনন্যা, যদি আমি সত্যি গরিব হতাম তাহলে তুমি আমার সঙ্গে কেমন ব্যবহার করতে? এটাই না? অনন্যা আরও জোরে কেঁদে উঠল। কয়েকদিন পর মালহোত্রা গ্রুপের অফিসিয়াল বিবৃতি এল। গ্লোবাল ফাইন্যান্স সলিউশনসের পুরো মালিকানা এখন রাকেশ মালহোত্রার হাতে। মেহরা পরিবারের সব কিছু লুট হয়ে গেছে। রঘুবীর মেহরার হার্ট অ্যাটাক হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি। অনন্যা চাকরি খুঁজতে চেয়েছিল, কিন্তু সর্বত্র রিজেকশন। ভাগ্য তাকে একটা ছোট অফিসের রিসেপশনিস্টের চাকরি দিয়েছে। সে প্রতিদিন সেই রাস্তা দিয়ে যায় যেখানে একসময় তার বাংলো ছিল। এক সন্ধ্যায় সে একটা চ্যারিটি ইভেন্টে গেল যেখানে রাকেশ মেইন গেস্ট ছিলেন। রাকেশ মঞ্চ থেকে নামছিলেন, তখনই অনন্যা তার সামনে দাঁড়িয়ে পড়ল। কাঁপা হাতে বলল, রাকেশ, তুমি আমাকে বড় শিক্ষা দিয়েছ। আজ বুঝলাম অহংকার মানুষকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। যদি সম্ভব হয় ক্ষমা করে দাও। রাকেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, অনন্যা, আমি তোমাকে দোষ দিই না। আমরা দুজনেই মানুষ, ভুল হয়। আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু আমি ফিরে যেতে পারি না সেই যুগ যেখানে তুমি আমাকে নিজের বলেও মাননি। অনন্যার চোখে স্বস্তি আর ব্যথা দুটোই ছিল। রাকেশ ফিরে চলে গেলেন, ধীরে, শান্ত, যেন কোনো বোঝা শেষমেশ নেমে গেছে। অনন্যা তাকে যেতে দেখতে লাগল। তার ঠোঁট থেকে শুধু একটা লাইনই বেরোল, কাশ আমি কারো মানবতাকে তার উপার্জনের আগে দেখতাম। বন্ধুরা, একটা কথা হৃদয়ে হাত রেখে বলো, যদি তোমরা রাকেশের জায়গায় থাকতে তাহলে কি করতে? এত অপমান সহ্য করার পর অনন্যাকে কি ক্ষমা করে দিতে, নাকি রাকেশ যা করেছে তা ঠিক করেছে? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের মতামত জেনে সত্যিই ভালো লাগবে। তো বন্ধুরা, এই গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আর যাওয়ার আগে ভিডিওতে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমার নাম আর শহর অবশ্যই লিখো, যাতে তোমাদের ভালোবাসা আর সমর্থনের অনুভূতি পাই।